9টা থেকে ক্লাস হবে। এই রুটিন তোমাদের আশা করছি আমরা আগামী শুক্রবারে দিয়ে দিব। তো এখন তোমরা সেই রুটিন মোতাবেক ক্লাস করবে। তোমরা এখানে কামাল উদ্দিন সালাম দিয়েছ, অভিজিৎ কুন্ডু নমস্কার। নমস্কার, ভালো আছো আশা করি। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখানে লিখে দিও, আমি জবাব দেব। আর যদি কারো কোনো প্রশ্ন করতে ইচ্ছা করে সেটাও করতে পারবে, আমি জবাব দেব। আর তারপরে তোমাদের যখন তোমরা সবাই ভর্তি হয়ে যাবে দেন তোমাদের জুমে ক্লাস করব। জুমে ক্লাস করলে যারা করে তারা সরাসরি কথা বলার সুযোগ পায়, প্রশ্ন করার সুযোগ পায়, আমি প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পাই, ইত্যাদি ইত্যাদি। তো যা হোক, আসো আমরা আলোচনা করি। সেটা হলো আমাদের আজকে যে বিষয়গুলো আমরা সাম্প্রতিকে নিয়ে এসছি, এটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের। দেখো, সেপ্টেম্বর মাসে শেয়ার বিজ একটা পত্রিকার নাম 6 সেপ্টেম্বর 2025 আফ্রিকার থেকে উপনিবেশ বিলোপ এবং স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়। তোমরা জানো যে সেই পঞ্চদশ শতকে তোমার উপনিবেশ গড়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ভারত আবিষ্কার করার লক্ষ্যে। 1488 সালে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ উনি এসেছিলেন, বাট উনি ভারত আবিষ্কার করতে পারেননি। তার 4 বছর পর 1492 খ্রিস্টাব্দে স্পেনের রানী ইসাবেলা ইতালির নাবিক ভাস্কো দা গামাকে ক্রিস্টোফার কলম্বাসকে 3টা জাহাজ দিয়ে বলেছিলেন আপনি যান ভারত আবিষ্কার করেন। তখন ইউরোপ আমাদের এই ভারতবর্ষ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এই সমগ্র ভূখণ্ডকে তারা বলতো ইস্ট ইন্ডিজ। ইস্ট ইন্ডিজ অর্থাৎ পূর্ব ভারত বলতো। তখন তিনি এদিকে না এসে উনি পশ্চিম দিকে চলে গিয়েছিলেন। পরিশেষে আমেরিকা আবিষ্কার হয়ে গেল 1492 সালে। এর 6 বছর পর আবার আরেকজন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা তিনি আসলেন, এসে কালিকট বন্দর আবিষ্কার করলেন। এর মধ্য দিয়ে আমেরিকা এবং ভারত আবিষ্কার হয়ে গেল। পথিমধ্যে আফ্রিকা আবিষ্কার হয়ে গেল। পরবর্তী সময় আমাদের ওশেনিয়া বলি, যেটাকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ এই অঞ্চল আবিষ্কার হলো। এই আবিষ্কারের মধ্য দিয়ে ইউরোপের কতগুলো জাতি যেটা গড়ে তুলেছিল সেটাকে আমরা আন্তর্জাতিক রাজনীতিতে বলি উপনিবেশ। উপনিবেশ গড়ে তুলেছিল যারা, তারাই একসময় শিল্প বিপ্লব করেছিল। শিল্প বিপ্লবের স্বার্থে আমাদেরকে যেভাবে ব্যবহার করেছিল সেই ব্যবহার করা প্রক্রিয়াকে আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় সাম্রাজ্যবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখন এই সাম্রাজ্যবাদী শক্তি উপনিবেশ বিলোপের ঘোষণা দিল। দেন আমরা এশিয়া, আমরা 1947 সালে ভারত ছাড়লো তারা, অন্যান্য দেশ আস্তে আস্তে ছাড়া পেল। আফ্রিকাতে একটি দেশও স্বাধীন ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকাতে একটিও স্বাধীন দেশ ছিল না। সে কারণে আফ্রিকার দেশগুলো স্বাধীন হওয়ার বিষয়টি আমাদের চেয়ে অন্যদের, অন্য যেমন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এটা 19বিংশ শতাব্দীতে সবাই স্বাধীন হয়েছে। বাট বিংশ শতাব্দীতে এসে আফ্রিকা ছিল সম্পূর্ণ মানে উপনিবেশের মধ্যে। সো তাদের স্বাধীনতাটা একটা গুরুত্ব বহ করে। আর সে গুরুত্ব বহ করে সেটা লেখা, অনেক লেখালেখি আছে, অনেক কিছু আছে। আমরা এখানে আসি যে আফ্রিকার যদি বলা হয় যে তোমাকে প্রথম স্বাধীন দেশ কোনটি, আফ্রিকার প্রথম স্বাধীন দেশ কোনটি, আমরা এবার যাবো সেটা আলোচনায়। দেখো, আফ্রিকার প্রথম স্বাধীন দেশ এটা হলো তোমার ঘানা। আফ্রিকার প্রথম স্বাধীন দেশ হলো ঘানা এবং সেই স্বাধীনতা তারা লাভ করেছিল
1957 সালে নক্রুমা, যাকে আফ্রিকার স্বাধীনতার জনকও বলা হয়, যার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আফ্রিকার জাতিগুলো স্বাধীনতার স্বাদ অর্জনের মানসিকতা তৈরি করেছিল, সে কারণে তার নেতৃত্বে স্বাধীন হয়। আর 1967 সালে না 1954 কি বলবে যে 1960 সালে একসাথে আফ্রিকার 17টি দেশ স্বাধীন হয়েছিল। আমি আবার বলছি, আফ্রিকার 17টি দেশ একসাথে স্বাধীন হয়, সেটা হলো তোমার 1960 সালে। এই 1960 সালকে বলা হয় আফ্রিকান বছর বা আফ্রিকান ইয়ার। তো এখন এই আফ্রিকারই অনেক জাতি যুদ্ধ করেছে। আবার নাইজেরিয়া একটা দেশ, তার একটা ভূখণ্ড যেখানে বসবাসকারীদেরকে ভাষাগত এবং জাতিগতভাবে বলা হয় বায়াফ্রা। এই যে বায়াফ্রা জাতি, এই বায়াফ্রা জাতি ওরা 1967 সালে স্বাধীন। এই যে বায়াফ্রা লেখা আছে দেখে নেবে, এই যে বায়াফ্রা জাতি, তাহলে এখানে তুমি 1960 সালে 17টি দেশ স্বাধীন হয় বিধায় 1960 সালকে বলা হয় আফ্রিকান বছর বা আফ্রিকান ইয়ার। আর 1957 সালে স্বাধীন হয় ঘানা। ঘানা স্বাধীন হয়। এটা হচ্ছে নক্রুমা, যিনি ঘানার স্বাধীনতা সংগ্রামের নেতা, এবং তার নেতৃত্বে স্বাধীনতা আসে এবং পরবর্তী সময় আফ্রিকান জাতিগুলো স্বাধীন হয়। আমি যেটা বলছিলাম, বায়াফ্রা ওয়ার, এটা 1967 সালে বায়াফ্রা এটা একটা জাতি, এরা নাইজেরিয়া থেকে স্বাধীন হওয়ার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এই যে স্বাধীনতার ঘোষণা দেয়, তারপরে তাদের সাথে নাইজেরিয়ার সরকারের যুদ্ধ হয়। নাইজেরিয়ার সরকারের সাথে যুদ্ধ হয়। সেই যুদ্ধ চলেছিল 1970 পর্যন্ত। পরিশেষে বায়াফ্রা স্বাধীনতা অর্জন করতে পারেনি। তারা বলতে গেলে নাইজেরিয়ার কেন্দ্রীয় শাসন মেনে নিতে বাধ্য হয়। আমাদের 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন পাকিস্তান বহুবার বলেছে যে পূর্ব পাকিস্তানকে না বায়াফ্রাদের মতো হতে হবে। অর্থাৎ আমরা যতই যুদ্ধ করি না কেন, যতই স্বাধীনতা চাই না কেন, আমরা স্বাধীন হব না। এটা ছিল পাকিস্তানের কথা। কিন্তু আমরা মিথ্যা প্রমাণ করেছি তাদের সেই ধারণা যে আমরা বায়াফ্রা হব না। তোরা মনে রাখবে, 71 সালে পাকিস্তান আমাদের যুদ্ধকে তুলনা করত বায়াফ্রাদের সাথে। কারণ বায়াফ্রা তার আগের বছর আত্মসমর্পণ করেছে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকারের কাছে। 3 বছর 67 থেকে 70 যুদ্ধ করে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং তার নেতৃত্বে মহান মুক্তিযোদ্ধারা, যে বীর মুক্তিযোদ্ধাদের মহান যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি, আমরা বায়াফ্রা হইনি। এটা আমাদের একটা, বলতেই পারো যে আলাদা একটা বৈশিষ্ট্য আমাদের হয়েছে। তাহলে এ কারণে এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এবার আসি, এটা ভুল লিখেছে জেনজির আন্দোলন। এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকে কোন একটা পোস্ট আসতে পারে, এটা জিনজি না জেনজি। আমি জেনজির উপরে যারা 50তম বিষয়ে তাদেরকে রিটেনের জন্য একটা নোট দিয়ে দিব, যদি টিকা আসে লিখতে পারবে। অথবা আর যারা 50তম প্রিলিমিনারি পরীক্ষা দেবে, তাদের পরীক্ষার ডে মানে সার্কুলার আজকে হয়েছে, সেটা তোমরা যারা পরীক্ষা দেবে তারা দেখেছো হয়তো, তোমাদের সবার গ্রুপে আমি দিয়ে দিছি। এই জেনজি এরা আন্দোলন করেছে এবং সরকার পতন হয়েছে। প্রথম হলো শ্রীলঙ্কা 2022 সালে, তারপর দ্বিতীয় বাংলাদেশ আগস্ট 2024,
তৃতীয় হলো নেপাল সেপ্টেম্বর 2025, চতুর্থ হলো মাদাগাস্কার সেপ্টেম্বর 2025। এই চারটা দেশ এই পর্যন্ত জেনজির আন্দোলনের ফসল হিসাবে আমাদের দেশে আন্দোলন করেছিল, কোটা বিরোধী আন্দোলন। আবার অন্য সব জায়গায়, অন্য 3 জায়গায় আন্দোলন হয়েছিল, বিশেষ করে নেপালে এবং মাদাগাস্কারে আন্দোলন হয়েছে। তারা পানি, বিদ্যুৎ এগুলো পায় না মাদাগাস্কারে। আর নেপালে আন্দোলন হয়েছিল মূলত সরকারের দুর্নীতির বিরুদ্ধে। শ্রীলঙ্কায় আন্দোলন হয়েছিল অর্থনৈতিক মন্দার কারণে, এবং সেই অর্থনৈতিক মন্দা হয়েছিল তোমরা জানো যে 1919 সালে ইস্টার সানডে, খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব ইস্টার সানডে, সেদিন শ্রীলঙ্কায় 8টি জায়গায় বোমা মারা হয়েছিল এবং 253 জন মানুষ মারা যায়। এর ফলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে শ্রীলঙ্কার জিও পলিটিক্যাল সেটিংসটা এমন জায়গায় যে সে ভারতের নিকটবর্তী। ভারত পৃথিবীতে বলতে গেলে জনসংখ্যার দিক থেকে 1 নম্বর, এবং চীন খুব বেশি দূরে না। এখানে দেশে প্রচুর পর্যটক আসত, এবং এই পর্যটন থেকে আয়ে শ্রীলঙ্কার জিডিপির একটা বড় অংশ আসতো। প্রথমত হলো ওই যে 19 সালে ক্রাইস্ট চার্চে যখন একজন খ্রিস্টান ছেলে গুলি করে 2টো মসজিদে 52 জন মুসলমান হত্যা করেছিল, তারই হয়তো প্রতিশোধ তারা ওখানে নিয়েছিল খ্রিস্টানদেরকে হত্যা করার জন্য। সেখানে কিন্তু শুধু খ্রিস্টান হত্যা হয়নি, সেখানে অসংখ্য পর্যটক, আমাদের বাংলাদেশের এই যে আওয়ামী লীগের একজন নেতা শেখ সেলিম, তার জামাই, মেয়ে, নাতিরা গেছিল, তার নাতিটা মারা গেছে ওখানে গুলিতে, মানে বোমা বর্ষণে, বোম্বিং এ। তারা কোনো দোষ করেনি। যাও, যেটা বলছিলাম সেটা হলো পরের বছরে ফেব্রুয়ারি মাসে করোনার ধাক্কা আসতে লাগলো। মার্চ মাসে যখন লকডাউন শুরু হয়ে গেল, তখন তোমার পর্যটন একেবারেই ধস নেমে গেল। তো তাদের সর্বোচ্চ আয়ের জায়গাটি পতন হয়ে গেল। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য পড়ে গেল বিপদে। এই কারণে সেদিন শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছিল, ডিপ্রেশন দেখা দিয়েছিল। এই ডিপ্রেশন নিয়ে তোমরা যদি কিছু জানতে চাও বলো, আলোচনা করব। তারপরে আমাদের শ্রীলঙ্কা কিন্তু এখন তাদের সেই সমস্যাটা কাটিয়ে উঠেছে। আমাদের বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা আন্দোলন সংগ্রাম হচ্ছে। 2011 সালের 15ম সংশোধনীর পর থেকে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর থেকে সেই আন্দোলন শুরু করেছিল বিএনপি। এক পর্যায়ে আওয়ামী বিরোধী একটা বড় জোট করতে সক্ষম হয়েছিল বিএনপি। সেই জোটের আন্দোলনের একটা পর্যায়ে 2018 সালে একবার আন্দোলন হয়েছিল। সেই সময় সরকার 100% কোটা, মানে কোটা মুক্ত একবার 100% মেধাবীদের চাকরির ব্যবস্থা হয়েছিল। 2024 সালে কিছু মুক্তিযোদ্ধার সন্তান আবার রিট করেছিল হাইকোর্টে। হাইকোর্ট রায় দিল 18 সালে পরিপত্র স্থগিত, বাতিল, অর্থাৎ আবার কোটা ফিরে আসলো। তখন শুরু হলো কোটা বিরোধী আন্দোলন। কোটা সমস্যার সমাধানও হয়ে গিয়েছিল, তারপরও আন্দোলনকারীরা তারা আন্দোলন থামায়নি, না থামিয়ে তারা আন্দোলন বেগবান করেছে। একটা পর্যায়ে তোমার কি বলবো যে লং মার্চ করেছে, এবং একটা পর্যায়ে সামরিক বাহিনী সরকারের নির্দেশ মানবে না এমনটি ইঙ্গিত করলে দেখা গেল যে এখন যেভাবে জনগণ উত্তর প্রচুর মানুষ মারা যাবে। যাক, তারপরে শেখ হাসিনা চলে গেছেন,
শেখ হাসিনা চলে গেছেন, তিনি কিন্তু সম্পূর্ণ প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে গিয়েছেন, পদত্যাগ করেও যাননি। আমরা কিন্তু বাংলাদেশে এখন একটা কঠিন বাস্তবতার মধ্যে আছে। আমি জানি না আগামীতে কি হবে, এখন নাহলে একটা পক্ষের ক্ষমতার চরম এক্সারসাইজ তারা করছেন, কিন্তু টুমরো হোয়াট উইল বি আই ডোন্ট নো, বাট হতে পারে কিছু একটা। তখন কিন্তু আবার একটা ভয়াবহ পরিস্থিতি হবে যে এই সরকার সম্পূর্ণ অবৈধ, এটাও হতে পারে। কি হবে আমি জানি না, তবে যেহেতু সংবিধানে আমাদের অন্তর্বর্তী সরকার বইলা কিছু নাই, আবার 106 নম্বর আর্টিকেল মোতাবেক রাষ্ট্রপতির যে অনুমোদন নেওয়া হয়েছে সেই সময় কারা দিয়েছে সেটা আবার একজন উকিল দাবি করেছিল যে আমাকে কাগজটা দেয়া হোক যে 6 নম্বর 106 আর্টিকেল মোতাবেক এই সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকার, এটা দেওয়া হোক। কিন্তু আদালত তা দিতে পারেনি, তাকে দেয়নি, দিতে পারেও নেই, এবং আসলে তা হয়ও নাই। তো যাক, একটা হয়েছে গোজামিল দিয়ে ইউনূস সাহেবকে দেওয়া হয়েছে। এভাবে আমাদের দেশে হলো, তারপরে মানমাইশে হলো। একথা মনে রেখো যে কোন দেশে কত সালে কখন কি হয়েছে। শ্রীলঙ্কা 22, বাংলাদেশে 24 আগস্ট সেপ্টেম্বর। এটা আশা করতে পারি এটা এক নজরে দেখলে মনে রাখতে পারবে। আমি তোমাদের একটু ক্লাস শেষেই পিডিএফটা দিয়ে দেব। বাংলা বীজ, বাংলা বীজ তোমরা একটা গেটওয়ে নাম শুনে থাকো, গেটওয়ে অর্থাৎ আসার পথ। এটা হচ্ছে একটা ডিজিটাল গেটওয়ে। এই ডিজিটাল গেটওয়ে এটা করেছে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও বিডা এবং জাইকা। জাপানের জাইকা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। জাইকা বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করবে তাদের জন্য একটা একক ডিজিটাল গেটওয়ে করেছে, যাতে অনায়াসে বিনিয়োগকারীরা তাদের টাকা, তাদের অর্থ আনা নেওয়া করতে পারে। এটা করেছে, এটা একটা ভালো কাজ হয়েছে যে বিনিয়োগকারীরা টাকা আনা নেওয়া সহজ করতে পারবে। এবার আসলে বিশ্বের প্রথম 500 বিলিয়ন ডলারের মালিক। তোমরা নিশ্চয়ই বলতে পারবে বোধহয় উত্তরটা, দেখো তো কেউ লিখতে পারো কিনা। বিশ্বের প্রথম 500 বিলিয়ন ডলারের মালিক কে? লেখো দেখি কেউ। লেখো লেখো। ইলন মাস্ক, কামাল উদ্দিন বলেছে ইলন মাস্ক। ইলন মাস্ক মনে হচ্ছে যে আগামী 2030-এর দশকের কোন একটা সময় হয়তোবা সে বিশ্বের একটা ব্যক্তি হিসাবে ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়ে যাবে হয়তো, যেভাবে তার উত্থান হচ্ছে। সেটা হলে এক সময় বিলিয়নিয়ার বলা হতো, অর্থাৎ যার 100 কোটি ডলার আছে সে হচ্ছে বিশ্বে বিশাল ব্যাপার। এটা একটা সময় কি বলবে যে ওই যে বিল গেটস, 16 বছর যাবৎ বিল গেটস একটানা বিশ্বের 1 নম্বর ধনী ছিলেন। এখন তিনি 16 নম্বরে চলে গেছেন, 1 নম্বরে চলে আসছে ইলন মাস্ক। আর এরপরে আমেরিকারই শীর্ষভাগ বাফেট আছে, বেজোস আছে, তারপরে ফেসবুকের মালিক তিনি আছেন, এরা আছে। তবে এরা এখনো কেউ 500 বিলিয়ন ডলারের মালিক হয়নি। প্রথম 500 বিলিয়ন ডলারের মালিক হয়েছে ইলন মাস্ক। তোমরা লিখেছো, মনে রাখো ইলন মাস্ক। আগে একটা সময় তোমাদের আমি বলবো যে তোমরা কি কেউ আজকের পত্রিকা দেখেছো? আজকের পত্রিকা বিশ্বব্যাংকের রিপোর্ট। একজন যদি কেউ দেখে থাকো হা বলো, আর যদি কেউ না দেখে থাকো, বিশ্বব্যাংকের বাংলাদেশের দারিদ্রতা নিয়ে একটা রিপোর্ট দিয়েছে গতকাল, আজকে পেপারে আছে। তোমরা যদি কেউ দেখে থাকো
গতকাল বিশ্বব্যাংকের বাংলাদেশ এবং ভুটান এই দুটার যিনি প্রশাসক পরিচালক, তিনি একটা রিপোর্ট দিয়েছেন, প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদনটা আজকে পেপারে আছে, কেউ কি দেখেছো? যদি কেউ না দেখে থাকো একজন না বলো। না বলার একটু সাহস দেখাও, না বলতে শেখো। মনে রাখবে সক্রেটিসের সেই কথা আমি জানি না, এটা আমি জানি। তোমাদের সমস্যা হচ্ছে তুমি জানো না, সেটাও জানো না। দ্বিতীয় সমস্যা হলো তুমি অনার্স পাস করেছো, মাস্টার ডিগ্রি, তুমি তো মেধাবী। তোমরা 2024 সালে মেধা না কোটা, সব মেধা মেধা, আরে মেধাবী গিজ গিজ করতেছে আবার মেধাবীরা। কথা কইতে পারে না, কথা কইতে সাহস নেই। একজন একটু বললে এখন না, ধন্যবাদ, একজন না বলেছে, আর কেউ কিছু বলার সাহস পাচ্ছ না যে আমি না বলবো, নাম তো উঠে যাবে, নাম উঠে গেল তো স্যার বলবে যে অমুক বলছেন না। এই যে পারি না, এইটা কারো বুঝতে দেব না আমি। যতদিন তুমি বুঝতে দেবে না ততদিন তুমি নিরক্ষর থাকবে, ততদিন তুমি একেবারে নিম্ন পর্যায়ের থাকবে, জ্ঞানের কিছুই তোমার থাকবে না। যেদিন বুঝবে, বলবে যে আমি পারি না, আমি পারতে চাই, আমি জানি না, আমি জানতে চাই। না জানা অন্যায় না, বরং জানি না এইটা বলা অন্যায়। আমি জানি না এইটা বলবো না, এইটা অন্যায়। তবে দয়া করে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা একটু বলো যে তুমি না জানা কোনো পাপ না, না জানা কোনো অন্যায়। আমি তোমার মনোভাবটা জানতে চাই যে তোমার জানার আগ্রহ আছে কিনা, একটা রিয়াকশন হয় কিনা। রিয়াকশন তোমাদের হয় না, তো যখন রিয়াকশন হোক। এবার আসি তারপরে, সেটা হলো দেখো গ্রোকোপিডিয়া, গ্রোকোপিডিয়া, গ্রোকোপিডিয়া এই গ্রোকোপিডিয়া হলো উইকিপিডিয়ার বিকল্প হিসাবে ইলন মাস্ক একটি ঘোষণা করেছেন। তিনি বিশ্বের সবচেয়ে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার বিকল্প তৈরি করবে। তার নতুন এই প্রকল্পের নাম হবে গ্রোকিপিডিয়া, গ্রোকিপিডিয়া। তো গ্রোকিপিডিয়া এটা ইউকিপিডিয়ার আরেকটি নতুন ভার্সন আসতেছে, তার চেয়ে আরো অনেক বড় রিস্ক করছে সে। অর্থাৎ এটা তোমাদের জন্য, আমাদের সারা বিশ্বের মানুষের জন্য ভালো উপকার হবে। এখন তো তথ্য কোনটা দরকার, এই দেখো বাংলাদেশের, আমি তোমাদের ঋণ নিয়ে পড়াবো। ঋণ, পৃথিবীতে প্রথম আন্তর্জাতিক ঋণ কিভাবে চালু হলো এবং সেই ঋণ ব্যবস্থায় আমরা বাংলাদেশ কত ঋণ নিয়েছি, কত ঋণ নেওয়া উচিত, ঋণ কেন নেই, ঋণ নিয়ে কি ঘি খেতে হয়, না ঋণ নিয়ে এমন কোন উন্নয়ন কাজ করতে হয় যে উন্নয়নমূলক কর্মকাজ যা থেকে ধারাবাহিকভাবে বছরের পর বছর নয়, দশকের পর দশক নয়, যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী উপার্জন হবে এবং একটা সময় ওই উপার্জিত টাকা থেকে ঋণের টাকা শোধ হবে এবং ওই অবকাঠামো আমাদের উন্নয়নের যে ধারা সেটা অব্যাহত থাকবে। সেই ধরনের যে বিষয়গুলো, সেই সব জায়গায় বিনিয়োগ দরকার হয়। এবং আমাদের যে জিডিপি, আমাদের যে ট্যাক্স পাই আমরা রাষ্ট্র জনগণের কাছ থেকে, সেটা নিতান্ত কম। এই জন্য আমাদেরকে ঋণ করতে হয়। আমাদের বাংলাদেশের মানুষ ট্যাক্স দিতে চায় না। দ্বিতীয়ত হলো বাংলাদেশে এই ঋণ দিতে না চাওয়ার কারণ ফলে যা হয়েছে তা হলো ব্ল্যাক মানি, কালো টাকা। এই ব্ল্যাক মানি, এই শব্দটা শুনেছো? ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি, কালো টাকা, এই শব্দটাকে শুনেছো? কেউ একজন বলো, কামাল আর বলো না, কামালে বলার দরকার নেই, দেখো অন্য কেউ বলে কিনা।
হ্যাঁ জি, মোহাম্মদ জাহাঙ্গীর ও বলেছে জি, দেখে আর কেউ কিছু বলো কিনা। সুন্দর, ধন্যবাদ। ও শুনেছে ব্ল্যাক মানি কথা। যেহেতু আমি এখন এখানে উত্তর দিতে হলে তোমাকে লিখে দিতে হবে, এই জন্য আমি উত্তর জিজ্ঞেস করবো না তোমাদের কাছে, শুধু তোমরা একটু সাড়া দাও, তোমরা যে একটু ক্রিয়াশীল আসো এইটা একটু আমাকে জানাও। জি জি, ধন্যবাদ। আরিফুল ইসলাম কামাল, তোমরা জি জি বলেছো, ধন্যবাদ। অর্থাৎ তোমরা শুনেছো ব্ল্যাক মানি মানে কালো টাকা। টাকার গায়ে কিন্তু কালো সাদা থাকে না, টাকা তো টাকাই। অর্থাৎ একটা হচ্ছে অপ্রদর্শিত অর্থ। এই অপ্রদর্শিত অর্থ হলো তুমি ব্যবসা করছো, বৈধভাবে ব্যবসা করছো, টাকা উপার্জন করছো, কিন্তু বছর শেষে রাষ্ট্রকে ইনকাম ট্যাক্স দাওনি। টাকাটা তোমার উপার্জন বৈধ, টাকাটা বৈধ উপার্জন, কিন্তু তুমি রাষ্ট্রকে ট্যাক্স দাওনি। এটা হচ্ছে অপ্রদর্শিত, অর্থাৎ প্রদর্শিত করো নাই। প্রদর্শন করণে রাষ্ট্রের কাছে যে আমার কাছে এই 10 লক্ষ টাকা আমি আয় করেছি, আমার এই 3.5 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি, বাকি টাকার এই ট্যাক্স আমি দিয়েছি রাষ্ট্রকে। ট্যাক্স দেওয়া এর চেয়ে মহৎ কাজ, এর চেয়ে উন্নত কাজ। কারণ আমাদের জনগণের ট্যাক্সে রাষ্ট্র চলে। ফ্রান্স তার টোটাল জিডিপির সর্বোচ্চ ট্যাক্স মানে তারা দেয়, জনগণ দেয়, সেটা প্রায় 56%। যারা যে দেশে জনগণ যত বেশি ট্যাক্স দেয়, সেই দেশের জনগণ তত বেশি রাষ্ট্রের সুযোগ সুবিধা পায়। বাংলাদেশে কি তোমরা আজকে এমএ পাস করে ভোগ করে ঘুরে বেড়াও, তোমার কি রাষ্ট্র দেয়? সরকার কি কি বলে বেকার ভাতা দেয়? দেয় না। কেন দিবে? দেবে কোত্থেকে? টাকাই তো নাই। টাকা লাগবে না, জনগণ টাকা দেয় না। এত চুরি করে বাংলাদেশের মানুষ, ইমাজিন করা যায় না। সেই একইভাবে তোমরা যারা প্রশাসনে যাবে, শিক্ষক হবে, একসময় শিক্ষক হয়ে মনে হবে যে আমি যদি শিক্ষা অফিসে যেতে পারতাম। শিক্ষা অফিসে না কারি কারি টাকা ঘুষ খাওয়া যায়। শিক্ষকতা করে তুমি ঘুষ খেতে পারবে না, কিন্তু শিক্ষা অফিসে গেলে তোমার কি বলে যে ওই অডিটের অফিসার হয়ে গেলে প্রচুর টাকা ইনকাম, মানে দুর্নীতি করে তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এভাবে না পুরো সমাজটা নষ্ট হয়ে গেছে। প্রশাসনিক কর্মকর্তারা কত পার্সেন্ট দুর্নীতি মুক্ত, এটা বোধহয় বলতে গেলে লজ্জা পাবো আমরা, থাক না বলি। আচ্ছা, আরেকজন বলেছে, সেটা হচ্ছে আমি কালো টাকাটা হচ্ছে অবৈধ উপায়। ও বলেছে এটা হচ্ছে অনৈতিক পন্থায়। অবৈধ মানে বলতে হবে, অবৈধ বলে কথাটা একটু সফট হয়ে যায়, ওদের প্রতি তোমার সফটনেস দেখাবার কোনো দরকার নেই। বলো অনৈতিক উপার্জন। অনৈতিক মানে কি? ঘুষ খাই। ঘুষ খাওয়াটা নৈতিক না, অনৈতিক। আমি ডাকাতি করি, এটা অনৈতিক। এই টাকাটা আমি, এটা অনৈতিক উপার্জন এবং ইনকাম ট্যাক্স না দেওয়া, এটা হচ্ছে কালো টাকা। অর্থাৎ যে টাকাটা দৃশ্যমান না, যে টাকাটা কোনো হিসাব আমরা পাই না, এটাকে ব্ল্যাক বলে। বলে ব্ল্যাক, আসলে টাকার রং নেই। অর্থাৎ মনে রাখবে, সেইটা হচ্ছে ব্ল্যাক মানি, যে টাকাটি অসৎ পথে বা অনৈতিক উপায়ে উপার্জন এবং ট্যাক্স দেওয়া হয়নি। আর ওইটা হলো তোমার উপার্জন নৈতিক, অনৈতিক না, কিন্তু তুমি রাষ্ট্রকে ট্যাক্স দেয়, এটা অপ্রদর্শিত। তো যখন আসো সেটা আসি। এখন আইএমএফ আমাদেরকে 25-26 অর্থ বছরে বলেছে যে তোমরা আর এই 8.44 বিলিয়ন বা 844 কোটি ডলারের বেশি, মানে এত বেশি আমরা ঋণ করতে পারবো না। তো ভালো, এই ঋণ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এটা নিয়ে আবার আলোচনা হবে। এর পাশে নোবেল পুরস্কার। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কোন তারিখ থেকে? তোমরা কি কেউ জানো নোবেল পুরস্কার দেওয়া হয় কোন তারিখ থেকে? কেউ বলতে পারবে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন তারিখ থেকে?
বলে ফেলো তাড়াতাড়ি। আবারও বলছি, তোমরা না শুনে থাকলে শুনে নাও। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে, মানে অক্টোবর মাসে নোবেল দেওয়া হয় কখন, কোন তারিখ থেকে? এটা বলো না, আন্দাজে বলো। বলো 10 তারিখ, 12 তারিখ, 36 তারিখ। আমাদের 36 জুলাই হয়ে গেছে না একটা, তো 36 তারিখ বানা ফেলা, অসুবিধা নাই। আমরা তো জুলাই মাসকে 36 জুলাই করে ফেলছি। ক্যালেন্ডার অবশ্য চেঞ্জ করে নাই, ছটা উচিত ছিল একটা 36 জুলাই মাস দিয়ে ক্যালেন্ডার করা, যেহেতু অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের সকল নেতাদের জায়গায়, বঙ্গবন্ধুর জায়গায় অথবা মুক্তিযুদ্ধের কোনো লেখায় সেটা বাদ দেওয়া হচ্ছে। সেখানে এই 24-এর বিষয়গুলো লেখা হচ্ছে, অর্থাৎ প্রমাণ করার চেষ্টা হচ্ছে। আমার মানে দুর্ভাগ্য এটা যে বলতে হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধকে এড়িয়ে আরো কিছু ভাবছি। এটাকে অবজ্ঞা না করে মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হবে। আমরা 24কে অবজ্ঞা করলে সমস্যা, আমরা করতে চাবো না, করব না, কিন্তু মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করার কোনো রাইট আমার নাই। আচ্ছা যাও, তোমরা বলছিলাম প্রতি বছর 10 ডিসেম্বর এটা নোবেল পুরস্কার যারা বিজয়ী হয় তাদের দেওয়া হয়। আমি সেটা জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি নোবেল পুরস্কার ঘোষণা যে করা হয় অক্টোবর মাসে, ডিসেম্বর মাসে বলছো তুমি, অক্টোবর মাস বারবার বলছি, কোন তারিখ থেকে নোবেল পুরস্কার থেকে, মানে কি একাধিকবার 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়? প্রথম নোবেল পুরস্কারটা দেওয়া চিকিৎসায়, সেটা কোন তারিখ থেকে বলো, কোন তারিখ? তুমি সাল 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে, আমি ওটাও জিজ্ঞেস করিনি। আমি 10 ডিসেম্বর জাহাঙ্গীর আলম, আমি এটাও জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি প্রতি বছর অক্টোবর মাসের কোন তারিখ থেকে, মানে কোন দিন থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। একজন অন্তত জানি না, বলো, তার আমি বলে দেই। তো তোমরা বোধহয় বলতে চাচ্ছ না, তাই না? 2 কি অক্টোবর? আচ্ছা, ধন্যবাদ, তোমরা যা যা বলেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ দেবো, যারা বলেছো ধন্যবাদ। উত্তর হোক আর না হোক তাতে কিচ্ছু এসে যায় না। মনে রাখবে, ভুল করে শিখলে মানুষ আর ভোলে না। অক্টোবর মাসের প্রথম সোমবার, অক্টোবর মাসের প্রথম সোমবার যে তারিখই পড়ুক সেই তারিখ থেকে নোবেল দেওয়া শুরু হয়। তাহলে নোবেল দেওয়া শুরু হয় কোন দিন থেকে? লেখো তো দেখি, অক্টোবর মাসের প্রথম সোমবার। লেখো অক্টোবর মাসের প্রথম সোমবার, এটা আর ভুলো না, আর ভুলো না। কোন তারিখ না, 10 তারিখ একে বলবেন, অক্টোবর মাসের প্রথম। এইবার পড়ছিল 6 তারিখ, অক্টোবর মাসের 6 তারিখ পড়ছিল প্রথম সোমবার। যে বছর প্রথম সোমবার যে তারিখে পড়বে সেই তারিখ থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হবে। আমি আবার দেখাচ্ছি, তোমরা দেখো, নোবেল বিজয়ীদের নাম প্রকাশ শুরু হয় প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার। 2025 সালে অক্টোবর মাসের প্রথম সোমবার ছিল 6 অক্টোবর। প্রথম চিকিৎসা তার পরের দিন, অর্থাৎ নিয়ম হলো তার পরের দিন ঘোষণা 7 অক্টোবর। যদি এটা 7 হতো, এটা হতো 8, এটা হলো পদার্থ। তার পরের দিন অর্থাৎ 7 তারিখের পরের দিন 8 অক্টোবর রসায়ন, তার পরের দিন 9 অক্টোবর সাহিত্য, তার পরের দিন 10 অক্টোবর শান্তিতে, তার এর 2 দিন পর 13 অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। তাহলে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার, যে তারিখ হবে
চিকিৎসা, তারপরের দিন করা হবে পদার্থ বিজ্ঞান, তারপর দিন রসায়ন, তারপর দিন সাহিত্য, তারপরে শান্তি, এর 2 দিন পরে হবে অর্থনীতি। বাস এইভাবে একটু বলে রাখবে, তাহলে দেখবে যে একটু বৈচিত্র্যতা থাকতে হবে জানার মধ্যে। এরপর আমি ওখানে লিখে দিচ্ছি। আর পরবর্তী সময় পরীক্ষার আগে তোমরা যখন পুরোপুরি একটা পাবে, সেখানে নোবেল সম্পর্কে আরো অনেক তথ্য পাবে। আমি এখানে যেগুলো এনেছি সেগুলো একটু দেখো। এবছর নোবেল পুরস্কার পাইছে মোট 14 জন। এবছর অর্থাৎ 2025 সালে 14 জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 7 জন, জাপানের 2 জন, অস্ট্রেলিয়ার 1 জন, হাঙ্গেরির 1 জন, ফ্রান্সের 1 জন, কানাডার 1 জন। এবছর নোবেল পুরস্কার পেয়েছে 6টা দেশের গবেষকরা। এর মধ্যে সবচেয়ে বেশি পেয়েছে 50% আমেরিকা, 7টি। তারপরে তোমার 2টো পেয়েছে জাপান, আর অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ফ্রান্স, কানাডা যথাক্রমে 1টি করে নোবেল পুরস্কার পেয়েছে। এরপরে মুসুদ ফ্লুটিলা এইটা বোধহয় তোমরা সবাই শুনেছ নাকি শোনো নাই? এটা তোমরা শুনেছ যে কদিন আগে ইউরোপের সেই স্পেন থেকে শুরু করে ওরা চলে আসছিল পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে অসহায়, সবচেয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য। সেটা কিভাবে আসলো এখানে সব ডিটেলস আমি দিয়ে দিছি। এই মসুদ, এটা হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অটলতা, মানে আমি অটল, মানে কি বলবে যে বা দৃঢ়তা, আমি দৃঢ়, আমি মানুষকে বাঁচাতে চাই, মানুষকে বাঁচার অধিকার আছে। ফ্লোটিলা, এটা হচ্ছে স্প্যানিশ শব্দ যার অর্থ হলো জাহাজের একটি বহর। তার মানে মুসুদ ফ্লোটিলা মানে যারা নির্ভীক, যারা দৃঢ়, যারা অটল, এরকম মানুষগুলো যখন মানুষের সহযোগিতায় একটা নৌ অভিযান চালায়, সেটাকে মসুদ ফ্লোটিলা বলে। গ্লোবাল মসুদ ফ্লোটিলা আত্মপুরস্কার 2006 সালে। তারপরে এবার দেখো ফ্রিডম ফ্লোটিলা। এই ফ্রিডম ফ্লোটিলাটা হলো 2010 সালে। ফ্রিডম ফ্লোটিলা ইসরায়েলি বাহিনীর আক্রমণে 10 জন তুর্কি নাগরিকের মৃত্যু ঘটে এবং সারা বিশ্বে সেটি নিয়ে কথা হয়েছিল। তারপরে হামাসের আক্রমণ, এটি হয়েছিল 2023 সালের অক্টোবর মাসের 3 তারিখে, সেটা 7 তারিখে, 7 অক্টোবর 2023। তারপর মুসুদ ফ্লোটিলা যাত্রা 31 আগস্ট 2025। ফিলিস্তিনি স্বীকৃতি, জাতিসংঘে ফিলিস্তিন এবং যুদ্ধবিরতি। তোমরা কি কেউ জানো যে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করেছিল কত সালে? যেমন আমরা বাংলাদেশ, আমাদের বঙ্গবন্ধু 1971 সালে 26 মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে সেই 26 মার্চ আমাদের স্বাধীনতা দিন। ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত কত সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেছে? কেউ কি বলতে পারবে? দেখি কেউ বলতে পারো কিনা। ফিলিস্তিন কত সালে স্বাধীনতা ঘোষণা করে? যেমন 1776 সালের 6 জুলাই আমেরিকা টমাস জেফারসন স্বাধীনতা ঘোষণা করেছেন। এর আগে 1913 সালের 20 এপ্রিল স্কটল্যান্ড ব্রিটিশের থেকে মুক্তির জন্য স্বাধীনতা ঘোষণা করেছিল, বাট তারা স্বাধীন হয়নি। আমি যেটা বলছিলাম সেটা হলো যে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করেছিল কোন সালে? যা খুশি বলো না, 1900 এত, 2000 এত, 2200 এত, যা খুশি বলো না, ভুল হোক, তাতে কি হয়েছে? 1988। ধন্যবাদ আরিফুল ইসলাম, বলেছ 1988 সালের। হ্যাঁ, আরো বলেছ যে 88 সালে 15 নভেম্বর আলজেরিয়ায় তিনি স্বাধীনতা ঘোষণা করেন। এটি
আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। তারপরে আমরা পরে তাদের স্বীকৃতি দিয়েছি। এরপরে প্রথম স্বীকৃতি আলজেরিয়া হচ্ছে প্রথম রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তারপরে দ্বিরাষ্ট্রিক সমাধান, এটা এই 2025 সালের 22 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে একটা সেশন ডাকা হয়েছিল, সেটা হলো দ্বিরাষ্ট্রিক সমাধানের জন্য। অর্থাৎ এখানে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র থাকবে, ইসরায়েলও স্বাধীন রাষ্ট্র থাকবে। ফ্রান্স এটা তোমার 22 সেপ্টেম্বর 2025 ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। তার আগের দিন 21 সেপ্টেম্বর যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য 5টি, এর ভিতরে প্রথমে চীন এবং রাশিয়া আগেই স্বীকৃতি দিয়েছে। এখন 25 সালে এসে আমেরিকাপন্থী নিরাপত্তা পরিষদের দুটি সদস্য ফ্রান্স বা ব্রিটেন 21 তারিখে, 22 তারিখে ফ্রান্স স্বীকৃতি দেয়, গত সেপ্টেম্বর মাসে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে 1988 সালের 16 নভেম্বর। তারপরে এই যে ইসরায়েলকে আক্রমণের কথা বলছি, যুদ্ধবিরতি আলোচনা, এগুলো সব এখানে আছে, তো তোমরা এগুলো সব পেয়ে যাবে, আমি একটু পরে দিয়ে দিচ্ছি। তারপরে আসে হলো এই পর্যন্ত আজকে আমাদের আলোচনা। আগামী শুক্রবারে ঠিক 9টার সময় তোমরা হামিদ স্যারের সাথে ইংরেজি ক্লাস করবে। আশা করি তোমরা সেই ক্লাসে অংশ নেবে, এবং যারা ভর্তি হতে চাও তোমাদের যে ভর্তি ফিটা দেওয়া আছে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। আগামী মাসের 1 তারিখ থেকে যারা ভর্তি থাকবে না তারা আর এই ক্লাস করতে পারবে না, যারা ভর্তি হবে তারাই শুধু ক্লাস করবে। তো এই কথাটা একটু খেয়াল রেখো। তো ভালো থেকো, আর যদি কেউ প্রশ্ন করতে চাও করতে পারো, লেখে যদি কেউ প্রশ্ন করতে চাও করতে পারো, বা লিখে দিও, তোমরা লিখে দিও, তোমাদের গ্রুপে লিখে দিও, আমি তোমাদের উত্তর দিয়ে দিব, কারণ এখানে তোমাদের লিখতেও সময় লাগবে। এই জন্য জুম ক্লাসটা ভালো। আচ্ছা, তো ঠিক আছে। এই শফিক কই? তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, খোদা হাফেজ। খুলো খুলো। না নাতি খুব খুশি হয়েছি, নাতির সাথে আমরাও খুশি হয়েছি।